ইভিনিং টু অল অফ ইউ। আজকে তোমাদের সামনে আবার পুনরায় আরেকটি লাইভ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা ডব্লিউবিসিএস 2018-র যে প্রিভিয়াস ইয়ারের ম্যাথামেটিক্সের মেন্সের যে কোয়েশ্চেন পেপারগুলো সলভ করছিলাম, তো তাতে 40 পর্যন্ত আমরা লাস্ট লাইভ সেশনে সলভ করেছি। আজকে কোয়েশ্চেন নাম্বার 41 থেকে আমরা সলভ করব। চলে এসো আজকে কোয়েশ্চেন নাম্বার 41-এ। ভিডিওটি স্টার্ট করবার পূর্বে তোমাদেরকে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি তোমরা যত বেশি সম্ভব শেয়ার করো যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভিডিওটি থেকে বেনিফিটেড হতে পারে। দেখো কোয়েশ্চেন নাম্বার 41 সেখানে কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 41-এ বলছে, এ ম্যান বট এ হাউস ফর রুপিস 5 lakhs and rent it. He puts 12.5% of each month's rent aside for repair, pays rupees 1660 as annual taxes and realize 10% of his investment thereafter. Find his monthly house rent. তাহলে তার মান্থলি হাউস রেন্ট আমাদেরকে বার করতে হবে। ফাইন্ড হিজ মান্থলি হাউস রেন্ট। তাহলে এই ধরনের কোয়েশ্চেন যখন থাকবে, এটা পার্সেন্টেজের কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা খুব একটা কঠিন নয়, কোয়েশ্চেনটাকে তোমাদেরকে আগে বুঝতে হবে। এখানে বলছে কোনো একজন ব্যক্তি সে 5 লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি কিনেছে। তো 5 লক্ষ টাকা দিয়ে বাড়ি কেনার পরে সে কী করলো, সেই বাড়িটাকে রেন্টে দিল। তাহলে বাড়ির মোট দাম কত? 5 লক্ষ টাকা। হি পুটস 12.5% অফ ইচ মান্থস রেন্ট। 12.5% অফ ইচ মান্থ রেন্ট, অর্থাৎ প্রত্যেক মাসে সে যে পরিমাণ রেন্ট পাচ্ছে তার 12.5% সে কী করছে না, রিপেয়ারিংয়ের জন্য রেখে দিচ্ছে। তারপরে পেজ রুপিস 1660 অ্যাজ অ্যানুয়াল ট্যাক্স। তো 1660 রুপিস সে অ্যানুয়াল ট্যাক্স হিসাবে পাচ্ছে। অ্যান্ড রিয়ালাইজ 10% অফ ইস ইনভেস্টমেন্ট দেয়ার আফটার, অর্থাৎ সে যা ইনভেস্ট করেছে তার 10% সে কী করেছে, বছরের শেষে তার কাছে অবশিষ্ট থাকছে, অর্থাৎ জমছে। তাহলে এখানে বলেছে তার মান্থলি রেন্ট সে কত পায়। তাহলে দেখো, তোমাদের শুরুতে একটা কথা জিজ্ঞাসা করি, যারা লাইভ দেখছো, আমার আওয়াজ তোমাদের কাছে ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা, বা ভিডিওটিতে কোনো সমস্যা হচ্ছে কিনা দেখতে, সেই ধরনের কোনো ইস্যু থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। যদি বুঝতে কোনো অসুবিধা হয়, তোমাদের কোনো কোয়ারিজ থাকে, সেক্ষেত্রেও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও। তোমাদের ফিডব্যাকটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই অনুযায়ী আমাদেরকে তোমাদের জন্য আরও বেটার পরিকাঠামো করতে সাহায্য করবে। দেখো, এবার কোয়েশ্চেনটাতে চলে আসি। এবার এই কোয়েশ্চেনে আমরা বলেছে যে তার মান্থলি রেন্ট কত, সে মাসে কত টাকা করে রেন্ট পায়। তাহলে আমি ধরে নিলাম তার মান্থলি রেন্ট হচ্ছে এক্স টাকা। আমি ধরে নিলাম তার মান্থলি রেন্ট হচ্ছে এক্স টাকা। এবার যখন তার মান্থলি রেন্ট এক্স টাকা হচ্ছে, তো সেক্ষেত্রে সে মান্থলি রেন্টের যেটা এক্স টাকা তার মান্থলি রেন্ট, তার 12.5% রিপেয়ারিংয়ের জন্য সে জমিয়ে রাখে। তোমরা নিশ্চয়ই জানো 12.5% মানে কত? 1/8। অর্থাৎ 1/8 অংশ যদি সে রিপেয়ারিংয়ের জন্য আলাদা করে সরিয়ে রাখে, তাহলে তার কাছে এখন থাকছে কত? 7/8 অংশ। অর্থাৎ তার যে টোটাল রেন্ট, সেই টোটাল রেন্টের 1/8 যদি সে রিপেয়ারিংয়ের জন্য সরিয়ে রাখে, তার কাছে এখন থাকছে কত? 7/8 অংশ। এবার দেখো, এই যে 7/8 অংশ রয়েছে, এটা তার মান্থলি রেন্ট। এবার এটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাবো? তার অ্যানুয়াল, যেটা অ্যানুয়াল কত টাকা থাকছে, কারণ সে হি পুটস 12.5% অফ ইচ মান্থ, অর্থাৎ তার মান্থলি রেন্ট যদি এক্স হয়, এক্সের 1/8 প্রত্যেক মাসে সে রিপেয়ারিংয়ের জন্য সরিয়ে রাখে, তাহলে অবশিষ্ট তার কাছে কত থাকছে? এক্স ইন্টু 7/8, অর্থাৎ 7x/8, অর্থাৎ এক মাসে তার এটা থাকছে। তাহলে 12 মাসে কত থাকবে? ইন্টু 12। এবং সেখান থেকে সে 1660 টাকাটা কী করছে না, অ্যানুয়াল ট্যাক্স দিচ্ছে। তাহলে 1660 সে অ্যানুয়াল ট্যাক্স দিচ্ছে। দেওয়ার পর তার হাতে থাকছে কত? সে যেটা ইনভেস্ট করেছে তার 10%। সে ইনভেস্ট করেছে কত? 5 লাখ। তো 5 লাখের 10% আমরা যদি বার করি, সেক্ষেত্রে কত হবে? 50,000 টাকা। অর্থাৎ তাহলে আলটিমেটলি তার কাছে থাকছে কত? 50,000 টাকা, কারণ সে টোটাল ইনভেস্ট করেছে 5 লাখ, আর আলটিমেটলি তার কাছে রয়েছে কত? 10% অফ হিজ ইনভেস্টমেন্ট, অর্থাৎ
10% অফ 5 lakhs, অর্থাৎ সেক্ষেত্রে 50,000। তাহলে এক্ষেত্রে আমরা এক্স ইজিলি বার করতে পারবো। কি করে বার করব? আমরা যদি এটাকে ক্যান্সেল করি, 4 দুগুণে 8, 3 4 12, অর্থাৎ 21x বাই 2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে তোমার এখানে 51,660 টাকা। অর্থাৎ এখান থেকে আমরা যদি এক্স বার করি, আমরা ইজিলি এক্স বার করতে পারবো। এটাকে আগে আমরা ক্যান্সেল করে দিই। এটাকে 7 দিয়ে যদি কাটা যায়, 7 দিয়ে ক্যান্সেল করছি, এখানে 7 দিয়ে করলে 3 হচ্ছে, আর এখানে যদি আমরা 7 দিয়ে করি, 7 সাথে 49, 51 26, 3 সাথে 21, 7 8 56 দিস। এটাকে আবার 3 দিয়ে ক্যান্সেল করো, 3 দুগুণে 3 24 72, 73 1, অর্থাৎ 318, 2460। অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি? 2460। এবার যখন আমরা এক্স বার করব, এটা কি হবে? ইনটু হবে, অর্থাৎ 4920। অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? 2460 ইন্টু 2, অর্থাৎ 4920। অর্থাৎ তার মান্থলি রেন্ট কত? তার মান্থলি রেন্ট হচ্ছে তার মান্থলি রেন্ট হচ্ছে 4960। দ্যাট উইল বি ইজ মান্থলি রেন্ট। তো কোয়েশ্চেনটি সহজ ছিল। কোয়েশ্চেনটিকে জাস্ট তোমাকে একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, কি বলতে চাইছে কোয়েশ্চেনে, তোমাকে সেটা বুঝতে হবে যে কোয়েশ্চেনে ঠিক কী বলতে চাইছে। তো সেক্ষেত্রে এখানে মান্থলি রেন্ট দেওয়া আছে, সেক্ষেত্রে মান্থলি রেন্ট থেকে তুমি প্রত্যেক মাসে 1/8 তুমি যদি আলাদা করে সরিয়ে রাখো, তোমার কাছে অবশিষ্ট কত থাকছে? অবশিষ্ট তোমার কাছে থাকতে 7/8। এবার এই 7/8 অফ এক্স করে তুমি প্রত্যেক মাসে রাখছো, সেক্ষেত্রে তুমি 12 মাসে কত রাখবে? কারণ আমাকে অ্যানুয়াল বলেছে তার সেভিংসটা, অর্থাৎ 12 দিয়ে গুণ করতে হবে। এবার 12 দিয়ে গুণ করার পরে তারপর তুমি সেখান থেকে যেটা 1660 অ্যানুয়াল ট্যাক্স হিসাবে সে দিচ্ছে, সেটাকে রাখার পরে তার কাছে আলটিমেটলি কত থাকছে? তার ইনভেস্টমেন্টের 10%, 5 লাখের 10% কত হবে না? 5 লাখের 10% 50,000। সেখান থেকে তুমি ইজিলি এক্স বার করতে পারবে। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। চলে আসো পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন বলেছে, এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ভালো কোশ্চেন। এই কোশ্চেনটার মধ্যে দিয়ে তুমি অনেক কিছু শিখতে পারবে। এখানে বলছে আ ট্রেডার মিক্সেস 3 ভ্যারাইটিস অফ গ্রাউন্ড নাটস কস্টিং রুপিস 50, 20 অ্যান্ড 30 পার কিলো, 1 কিলোর দাম। এবার বলছে হি মিক্সেস ইন দ্য রেশিও অফ 2:4:3, অর্থাৎ সে 2:4:3-তে এই রেশিওতে সে মিক্স করে। অর্থাৎ প্রথম প্রকারের যেটা 50 টাকা দাম, তার যদি 2 কিলো হয়, দ্বিতীয় প্রকারের যার দাম 20 টাকা, তার 4 কিলো, এবং তৃতীয় প্রকারের যদি 30 টাকা হয়, তার 3 কিলো সে মেশায়। এবার এখানে 2 4 3ও ধরতে পারি, আমরা 20 40 30ও ধরতে পারি, সেটা যেহেতু রেশিও রয়েছে। এবার দেখো হি সেলস দ্য মিক্সচার অ্যাট 33 পার কেজি, অর্থাৎ সে বিক্রি করছে কত না 33 পার কেজিতে। হি সেলস দ্য মিক্সচার অ্যাট রুপিস 33 পার কেজি, অর্থাৎ তার যে সেলিং প্রাইস, সেই সেলিং প্রাইসটা হচ্ছে কত না প্রত্যেক কিলোর 33 পার কেজি। তো সেক্ষেত্রে 33 পার কেজিতে সে যদি বিক্রি করে, সেক্ষেত্রে বলছে হোয়াট পার্সেন্টেজ অফ প্রফিট ডাজ হি মেক, সে কত পার্সেন্ট প্রফিট করছে, এটা আমাদের বার করতে বলেছে। দেখো এটা খুবই সহজ কোশ্চেন। এটাকে আমরা কিভাবে করব? আমরা প্রফিট যখন বার করব, সেক্ষেত্রে আমরা টোটাল সিপি অর্থাৎ টোটাল কস্ট প্রাইস বার করব, এবং টোটাল এসপি অর্থাৎ টোটাল সেলিং প্রাইস বার করব। এবার টোটাল সেলিং প্রাইস থেকে টোটাল কস্ট প্রাইস যদি আমরা মাইনাস করি, সেক্ষেত্রে আমি কী পাবো? প্রফিট পাবো। আর প্রফিট বাই সিপি ইন্টু 100 করলে আমরা প্রফিট পার্সেন্টেজ পাবো। তাহলে এক কাজ করছি, চলো টোটাল সিপি আমরা বার করি। টোটাল কস্ট প্রাইস কত হবে? দেখো প্রথম প্রকারের 2 কেজি আর তার দাম কত? 50 টাকা, অর্থাৎ এখানে কত হচ্ছে? 100 টাকা। দ্বিতীয় প্রকারের যদি 4 কিলো হয়, প্রত্যেক কিলোর দাম 20 টাকা, অর্থাৎ এখানে কত হচ্ছে? 4 20 80 টাকা। তৃতীয় প্রকারে দেখো 3 কিলো, প্রত্যেক কিলোর দাম 30 টাকা, অর্থাৎ 3 30 90 টাকা। অর্থাৎ টোটাল কস্ট প্রাইস কত হচ্ছে না? টোটাল কস্ট প্রাইস হচ্ছে রুপিস 270। টোটাল কস্ট প্রাইস হচ্ছে রুপিস 270। এবার দেখো আমরা টোটাল সেলিং প্রাইস বার করব, এসপি। দেখো সে মোট কত কিলো বিক্রি করছে? 4 2 6 আর 3 9 কিলো, এবং প্রত্যেক কিলোর দাম কত করে সে বিক্রি করছে? প্রত্যেক কিলোর দাম সে 33 টাকা করে বিক্রি করছে। অর্থাৎ এখান থেকে আমরা কত পাচ্ছি না 297। এবার দেখো
টোটাল কস্ট প্রাইস আমাদের 270 টাকা আর টোটাল সেলিং প্রাইস আমাদের 297 টাকা। সেক্ষেত্রে আমাদের প্রফিট কত হচ্ছে? না, প্রফিট হচ্ছে 27 টাকা। এবার প্রফিট 27 টাকা, এবার আমরা যখন প্রফিট পার্সেন্টেজ বার করব, প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা কি? না, প্রফিট বাই সিপি ইন্টু 100। তোমরা নিশ্চয়ই জানো। তাহলে প্রফিট কত? 27 টাকা, আর টোটাল কস্ট প্রাইস কত? 270 টাকা ইন্টু 100। অর্থাৎ আমরা যদি ক্যান্সেল করি সেক্ষেত্রে কত হবে? প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 10%। অর্থাৎ এই কোয়েশ্চেনটির অ্যান্সার হবে 10% প্রফিট। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় আর যদি প্রফিট অ্যান্ড লস সম্পর্কে কোনো তোমাদের ডাউট থাকে, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ইওর কমেন্ট উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড। চলে আসো পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে দেখো, এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রেশিও ইজ দ্য গ্রেটেস্ট। যে রেশিওগুলো দেওয়া আছে তার মধ্যে কোন রেশিওটা সব থেকে বড়, অর্থাৎ গ্রেটেস্ট রেশিও আমাদের বার করতে বলেছে। দেখো, এই যে রেশিওগুলো, রেশিও মানে কি? রেশিও মানে হচ্ছে ফ্র্যাকশন। তাহলে এর মানে কত? এর মানে হচ্ছে 7/15। এর মানে কত? এর মানে হচ্ছে 15/23। এর মানে কত? এর মানে হচ্ছে 17/25। আর এর মানে কত? 21/29। এবার দেখো, দুটো রেশিও যদি থাকে, দুটো রেশিওর মধ্যে আমরা ইজিলি চেক করতে পারবো কে বড়। আমি তোমাদের জাস্ট শেখার জন্য বলছি, যদিও এটা এখানে প্রয়োজন নেই। দুটো রেশিও যদি থাকে, দুটো রেশিওর মধ্যে কে বড় আমরা কি করে বুঝবো? ধরো আমরা এই দুটো রেশিওর মধ্যে কম্পেয়ার করছি, কে বড় কি করে বুঝবো? আমরা এই দুটোকে গুণ করব। 7×20 = 140, 3×7=21, অর্থাৎ এখানে হচ্ছে 161। তুমি যদি গুণ করো 3×7=21, কাটি 2, 7×2=14, 2×16, 161। অর্থাৎ এই দুটোকে গুণ করে আমরা ওপরে লিখলাম 161। আর 15×15 কত? 225। এবার দেখো, 161 বড় না 225 বড়? 225 বড়। অর্থাৎ এই দুটোর মধ্যে আমি এটা পাচ্ছি সব থেকে বড়। এবার যখন তুমি এটাকে সব থেকে বড় পেয়ে গেলে, এবার তার সাথে এর কম্পেয়ার করবে। এবার তার মধ্যে যে বড় হবে তার সাথে এর। তো এই কোশ্চেনটা এত কিছু করার প্রয়োজন নেই, আমি জাস্ট তোমাকে শেখানোর জন্য বললাম যে কিভাবে আমরা দুটো ফ্র্যাকশনের মধ্যে কে বড় সেটাকে আমরা বুঝতে পারবো। এই কোশ্চেনে তোমরা কি করবে? তোমরা সামান্য কমন সেন্স ইউজ করো। এটাকে যদি ডিভাইড করো, ডিভাইড করলে কত হবে? এখানে পয়েন্ট দিয়ে 0 আনলে 70, তো সেক্ষেত্রে 4×15 = 60, 5×15 = 75, অর্থাৎ 0.4 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। আমি পুরোটা বার করছি না। এখানে যদি তুমি পয়েন্ট দিয়ে 0 আনো, অর্থাৎ তোমার 150, 150-র মধ্যে 23-এর মাল্টিপল কত হবে? 150-র মধ্যে 23-এর মাল্টিপল মিনিমাম 6টা হবে, কারণ 6×20 = 120, 3×6 = 18, 138, 7 করলে কিন্তু সেটা 150 ক্রস করবে। অর্থাৎ এখানে তোমার কত হবে? 0.6 হবে। আমি সিঙ্গেল ডিজিটটা নিয়ে আগে দেখছি। এবার দেখো, 200, এখানে ওপরে রয়েছে 17, নিচে 25। তুমি যদি পয়েন্ট দিয়ে 0 আনো, 170। আমরা কি জানি? 6×25 = 150, 7×25 করলে 175 হয়ে যাবে, অর্থাৎ 0.6 হবে। এবার এখানে দেখো, 210/29, 210কে তুমি যদি 29 দিয়ে ভাগ করো, মিনিমাম কভারে যাবে। মিনিমাম দেখো, এখানে যদি আমি 7 বারে করি, 7×20 = 140, আর 7×9 = 63, অর্থাৎ 203। আর এখানে কত আসছে? 210, অর্থাৎ মিনিমাম 7 বারে যাবে। তাহলে দেখো, আমি পয়েন্টের পর যদি সিঙ্গেল ডিজিট চেক করি, আমাকে গ্রেটেস্ট বার করতে বলেছে, আমি কিন্তু সব থেকে গ্রেটেস্ট এখানেই পাচ্ছি। বাকিগুলো আমার বার না করলেও চলবে, যেহেতু পয়েন্টের পরের ডিজিটটা এখানে 7 আসছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সব থেকে বড়। সো দিস ইজ দ্য গ্রেটেস্ট ফ্র্যাকশন অফ অল দিস। চলে আসো পরবর্তী প্রশ্নে। দেখো, পরবর্তী প্রশ্নে তোমাদের প্রসঙ্গত একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করি, যে এমিনেন্সের তরফ থেকে WBCS, SSC, CGL, CHSL, MTS এবং সেপারেটলি ম্যাথামেটিক্স, ইকোনমিক্স এই সমস্ত সাবজেক্টের ওপরে নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আগামী সপ্তাহ থেকে WBCS এর সেপারেট ব্যাচ, অনলাইন ব্যাচ শুরু হতে চলেছে। সেই সঙ্গে খুব শীঘ্রই আমাদের ম্যাথামেটিক্সের স্পেশাল ব্যাচ এবং ইকোনমিক্সেরও স্পেশাল ব্যাচ শুরু হতে চলেছে। আর যেহেতু এসএসসির তরফ থেকে নোটিফিকেশান বেরিয়ে গেছে, খুব শীঘ্রই এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, CHSL, CGL এই ব্যাপারে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো কমপ্লিট করতে চলেছে। তো আগামী দিনে যে নতুন CHSL বা CGL বেরোতে চলেছে, তার জন্য আমাদের স্টাফ সিলেকশন কমিশনের জন্য অনলাইন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো সেক্ষেত্রে সেই ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা প্রদত্ত ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো। চলে আসছি পরবর্তী প্রশ্নে। এখানে বলছে, ইফ দ্য এজ অফ এ কিউব ইজ ইনক্রিজড বাই 25%, দেন পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস সারফেস এরিয়া। তাহলে একটা কিউবের এজ তোমরা নিশ্চয়ই জানো, আমি তোমাদের আগে কিউব পড়িয়েছি। কিউবের কোয়েশ্চেন তোমরা আগে দেখেছো, যে একটা কিউব তার সাইড যদি এ হয়,
কিউবের প্রত্যেকটা সাইড কিন্তু সমান থাকে, প্রত্যেকটা সাইড কিউবের সমান থাকে। সাইড যদি এ হয় সেক্ষেত্রে সারফেস এরিয়া কত হবে, না সারফেস এরিয়া হবে এ স্কোয়ার, সারফেস এরিয়া হবে 6a স্কোয়ার, যেহেতু 6টা সারফেস রয়েছে। তো বলছে যে প্রত্যেকটা সাইড যদি 25% বাড়ে তাহলে সারফেস এরিয়াতে কত বাড়বে, অর্থাৎ এ চেঞ্জ হলে এ স্কোয়ার কত চেঞ্জ হবে। তো লিনিয়ার টু স্কোয়ার চেঞ্জ হওয়ার ফর্মুলা আমরা জানি, যদি লিনিয়ারে r% চেঞ্জ হয়, অর্থাৎ যদি সাইডে r% চেঞ্জ হয়, তাহলে সারফেস এরিয়া অর্থাৎ এ স্কোয়ারে কত পার্সেন্ট চেঞ্জ হবে, 2r প্লাস আর স্কোয়ার বাই 100, অর্থাৎ r প্লাস আর প্লাস আর ইন্টু আর বাই 100। তো সেক্ষেত্রে দেখো 6টা তো এখানে কনস্ট্যান্ট, সুতরাং 6-এর জন্য এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। অর্থাৎ যদি তোমার সাইড 25% বাড়ে তাহলে সারফেস এরিয়া কত বাড়বে, 2 ইন্টু আর অর্থাৎ 25 দুগুণে 50 প্লাস 25 স্কোয়ার 625, 625 বাই 100 অর্থাৎ 6.25, অর্থাৎ কত পার্সেন্ট বাড়বে, না 56.25% বাড়বে। তাহলে লিনিয়ার থেকে স্কোয়ারে যখন কোনো কিছু চেঞ্জ হবে পার্সেন্টেজে, মনে রাখবে আমরা এই ফর্মুলাটা দিয়ে অঙ্ক সলভ করব। তাহলে অ্যান্সার কত হবে, না 56.25%। চলে আসছি পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে বলেছে একটা রিভার, এ রিভার ইজ 1.5 মিটার ডিপ, এ রিভার ইজ 1.5 মিটার ডিপ অ্যান্ড 36 মিটার ওয়াইড, ইজ ফ্লোয়িং অ্যাট দ্য রেট অফ 3.5 কিলোমিটার পার আওয়ার, is flowing at the rate of 3.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা রিভার নদী যার ডিপ কতটা ডিপ সেটা দিয়ে দিয়েছে। যদি নদীর সারফেসটা যদি এটা থাকে ওপরের চওড়াটা, আর এর ডেপথ কতটা আছে, এর ডেপথ ধরো তোমার দিয়েছে কত 1.5 মিটার, অর্থাৎ এই যে ডেপথ কত, না 1.5 মিটার হচ্ছে ডেপথ। তাহলে 1.5 মিটার ডেপথ আর বলেছে 36 মিটার ওয়াইড, 36 মিটার ওয়াইড অর্থাৎ এই যে উইথটা সেটা কত, না 36 মিটার, অর্থাৎ এদিকে উইথটা কত 36 মিটার। ঠিক আছে, এবার এখান দিয়ে বলছে কি রেটে জল বইছে। তো জল বইছে কত, অর্থাৎ তুমি দেখো এটা হচ্ছে নদীর উইথটা আর এটা হচ্ছে তার নিচে কতটা ডেপথ আছে। এবার জলটা কোথা দিয়ে যাচ্ছে, এই পুরো জায়গাটা জুড়ে জলটা যাচ্ছে, এই পুরো জায়গাটা জুড়ে তোমার জল যাচ্ছে। এবং জলের যে গতিবেগ সেটা কত, জলের গতিবেগ বলেছে ঘন্টায় 3.5 কিলোমিটার পার আওয়ার। তো 3.5 কিলোমিটার পার আওয়ার এই রেটে জল যাচ্ছে, অর্থাৎ 1 ঘন্টায় জল যাচ্ছে 3.5 কিলোমিটার পার আওয়ার। তো বলছে অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট রানস ইন্টু সি পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে কত কিউবিক মিটার জল যাবে এটা আমাদের বার করতে বলেছে। 1 মিনিটে কত কিউবিক মিটার জল যাবে এটা আমাদের বার করতে বলেছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে সলভ করব। তো সেক্ষেত্রে দেখো আমরা নিশ্চয়ই জানি ভলিউম যখন বার করব, ভলিউমের ক্ষেত্রে আমরা কি জানি, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট ইজ ইকুয়াল টু ভলিউম, অ্যাজ উই অল নো লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট ইজ ইকুয়াল টু ভলিউম। তো এক্ষেত্রে এই যে নদী বা রিভার এগুলো সবই কিন্তু বেসিক্যালি কী শেপে হয়, না এগুলো সবই কিন্তু কিউবয়েড শেপে হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এর ভলিউম বার করি, তো ভলিউমের ফর্মুলা লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তো সেক্ষেত্রে আমাদের আগে যেহেতু এখানে ডেপথ অর্থাৎ হাইট দিয়ে দিয়েছে, তো ডেপথ কত আছে 1.5 মিটার, তাহলে এখানে আমরা 1.5 দিলাম ডেপথ। ব্রেথ কত 36 মিটার, 36 মিটার ব্রেথ দিলাম। এবার দেখো লেন্থ, লেন্থ যেটা দিয়েছে 1 ঘন্টায় জল যাচ্ছে কত 3.5 কিলোমিটার, তাহলে 3.5 কিলোমিটারকে আমরা যদি মিটারে নেই তো 3.5 ইন্টু 1000 এত মিটার। এবার 1 ঘন্টায় যাচ্ছে এটা, তাহলে 1 মিনিটে কত জল যাবে ডিভাইডেড বাই 60। তাহলে এবার যদি আমরা এটাকে সলভ করি তো সেক্ষেত্রে ইজিলি আমরা এর অ্যান্সার পেয়ে যাব। 6 দিয়ে যদি ক্যান্সেল করো 6 6 36, অর্থাৎ 6 15 90 ইন্টু কত 35। তো সেক্ষেত্রে অ্যান্সার কত হবে 31500। সো ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট দিস। এখানে আমাদের কটা শূন্য আসছে, hello, so here it is, 1.5 is your depth, 36 is your breadth, and your speed of flow of water is 3.5 কিলোমিটার পার আওয়ার। তো 3.5 কিলোমিটার পার আওয়ার যেটা রয়েছে সেটাকে তুমি যদি মিটারে নিয়ে যাও তাহলে সেক্ষেত্রে তোমার এখানে
আসছে কত, সেক্ষেত্রে আসছে 3.5 ইন্টু 1000। এবার সেক্ষেত্রে আমরা যদি এখানে পয়েন্টটাকে তুলে নিই, সেক্ষেত্রে একটা শূন্য আসছে, আর 3.5-এর জন্য একটা শূন্য আসছে। তো সেদিক থেকে দেখলে আমাদের অ্যান্সার এই কোয়েশ্চেনে দেখো একটা শূন্য হয়তো থেকে যাচ্ছে, তো সেক্ষেত্রে এখানে 90 × 35, অর্থাৎ অ্যান্সার কত আসছে 3150। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন ইজ 3150, অর্থাৎ এত মিটার কিউব, অর্থাৎ বলছে যে 1 মিনিটে কত মিটার কিউব জল যায়। তাহলে তোমাদের বোঝার জন্য আরেকবার আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। যে কোনো কিউবয়েড জাতীয় কোশ্চেন, তার ভলিউম কি হবে, ভলিউম হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। এবার এখানে হাইটটা হচ্ছে 1.5 ছিল, ব্রেথটা হচ্ছে তোমার 3.6 মিটারে, আর লেন্থটা আমরা ভেলোসিটি থেকে বার করব। যেহেতু ভেলোসিটি দিয়েছে 3.5 কিলোমিটার পার আওয়ার। তো 3.5 কিলোমিটারকে আমরা যদি মিটারে নিয়ে যাই, 3.5 × 1000 পার আওয়ার রয়েছে, পার আওয়ার অর্থাৎ 1 ঘন্টা। এবার যেহেতু মিনিটে বার করতে বলেছে, তাহলে 1 ঘন্টায় যদি এত জল যায়, অর্থাৎ 60 মিনিটে যদি এত জল যায়, তাহলে 1 মিনিটে কত যাবে, ডিভাইড বাই 60। এবার এটাকে সলভ করলে তোমরা ইজিলি পেয়ে যাবে। চলে আসো পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নে বলছে, when the numerator of a fraction is increased by 4, the fraction increases by 2/3। সেক্ষেত্রে ফাইন্ড দ্য ডিনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশন। ধরো একটা ফ্র্যাকশন যদি a বাই b হয়, এখানে এটা হচ্ছে নিউমারেটর আর বিটা হচ্ছে ডিনোমিনেটর। এবার এই নিউমারেটরকে আমরা যদি 4 বাড়াই, নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজড বাই 4, অর্থাৎ ফ্র্যাকশনের নিউমারেটরকে আমরা 4 বাড়ালাম। সেক্ষেত্রে এই ফ্র্যাকশনটা যেটা অরিজিনাল ফ্র্যাকশন ছিল, অর্থাৎ a বাই b, তার থেকে কতটা কমছে না, তার থেকে কমছে কত, 2/3 কমছে। তো তোমাদের বার করতে বলেছে ডিনোমিনেটর। তো সেক্ষেত্রে যদি বি এলসিএম করি, তো সেক্ষেত্রে a+4 মাইনাস a ইজ ইকুয়াল টু 2/3। এবার তুমি যদি এখান থেকে ক্যান্সেল করো, সেক্ষেত্রে তুমি b/4 বি ইজ ইকুয়াল টু 2/3, অর্থাৎ b ইজ ইকুয়াল টু কত আসছে, b ইজ ইকুয়াল টু 6 আসছে। তো বলেছে হোয়াট ইজ দ্য ডিনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশন, সো ডিনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশন উইল বি 6। চলে আসো পরবর্তী প্রশ্নে। দেখো বলছে দ্য অ্যাভারেজ অফ 10 পজিটিভ নাম্বার ইজ x বার। দ্য অ্যাভারেজ অফ 10 পজিটিভ নাম্বার উইল বি x বার if each number is increased by 10%, then এভারেজ উইল বি ইনক্রিজড বাই। দেখো এটা খুব সহজ জিনিস, এখানে করার কিছু নেই। একটা গ্রুপের 10 জন মেম্বারের একটা গ্রুপ, 10টা নাম্বারের একটা গ্রুপ, তার এভারেজ যদি এক্স হয়, প্রত্যেকটা নাম্বারকে যদি আমরা 10% বাড়াই, সেক্ষেত্রে যেটা তোমার এভারেজ সেটাও কিন্তু 10%ই বাড়বে। সেক্ষেত্রে অ্যান্সার আমাদের কত হবে, অ্যান্সার 10%ই হবে। কারণ যে কম্পোনেন্টগুলোর আমরা এভারেজ করছি, সেই প্রত্যেকটা কম্পোনেন্টকে যদি আমরা 10% বাড়াই, সেক্ষেত্রে আমাদের এভারেজও কী হবে না 10% বাড়বে। সেক্ষেত্রে বৃদ্ধি হলে প্রত্যেকটা যদি বৃদ্ধি হয়, এভারেজও বাড়বে। যদি প্রত্যেকটা 10% হ্রাস পায়, অর্থাৎ ডিক্রিজ করে, তাহলে এভারেজও 10% ডিক্রিজ করবে। চলে আসো পরের প্রশ্নে। বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ স্কোয়ার রুট অফ 0.4 বার, অর্থাৎ তোমাকে বার করতে বলেছে স্কোয়ার রুট অফ 0.4 বার। দেখো বার ফাংশন তোমরা নিশ্চয়ই জানো, 0.4 বার মানে 4/9, কারণ যতগুলো নাম্বারের ওপর বার থাকবে নিচে ততগুলো 9 হবে, আর যতগুলো নাম্বার বার ছাড়া হবে ততগুলো 0। এখানে কোনো নাম্বার এরকম নেই, অর্থাৎ এটা কত হচ্ছে 4/9। অর্থাৎ তুমি যদি এখানে রুট থেকে বার করো, সেক্ষেত্রে কত হবে 2/3। এবার তোমাকে বলেছে এই 2/3 যেটা, এই 2/3 কী হবে, এবার তোমাকে বলেছে এর ভ্যালু কত হবে। এবার তুমি যদি এখানে এটাকে তুমি আবার বারে কনভার্ট করতে চাও, তো বারে কনভার্ট মানে এটা খুব ইজি। তুমি এটাকে দুভাবে করতে পারো, তুমি ডিভাইড করেও করতে পারো। তুমি যদি এখানে 2কে 3 দিয়ে ডিভাইড করো, পয়েন্ট দিয়ে 0, সেক্ষেত্রে 3×6 = 18, আবার থাকছে 2, আবার পয়েন্ট দিয়ে 0 আনো, আবার 3×6 = 18, অর্থাৎ এটা কত হবে 0.6 বার হবে, কত 0.6 বার, অর্থাৎ অপশন এ। এটাকে তুমি আরেকভাবে করতে পারো, 2/3। আমরা কি জানি বার করার জন্য নিচে আমাদের 9 লাগে, তো নিচে 9 করার জন্য আমরা কি করতে পারি, ওপর নিচে 3 দিয়ে গুণ করতে পারি। সেক্ষেত্রে ওপরে হচ্ছে 6, নিচে 9, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 0.6 বার। কারণ 0.6কে তুমি যদি আবার 0.6 বারকে তুমি যদি আবার ফ্র্যাকশনে নিয়ে যাও, আলটিমেটলি 6, আর বারের জন্য নিচে একটা 9 আসছে, অর্থাৎ সেক্ষেত্রে 0.6 বার। চলে এসো পরের প্রশ্নে।
দেখো পরবর্তী প্রশ্নে বলছে এ ক্রিকেট টিম ওন 3 ম্যাচেস মোর দ্যান দে লস্ট, অর্থাৎ যতগুলো ম্যাচ সে জিতেছে, যদি সে এক্স নাম্বার অফ ম্যাচ জেতে তাহলে সে জিতেছে কত, না x+3। এ ক্রিকেট টিম ওন 3 ম্যাচেস মোর দ্যান দে লস্ট, উইন গিভস দেম 2 পয়েন্ট, জিতলে 2 পয়েন্ট পাবে, হারলে -1 পয়েন্ট, অর্থাৎ 1 পয়েন্ট কাটা হবে। তাহলে কতগুলো ম্যাচ তারা খেলেছে, তারা কতগুলো ম্যাচ খেলেছে ইন অল, ইফ দেয়ার স্কোর ইজ 23, যদি তাদের স্কোর হয় 23, তাহলে তারা কতগুলো ম্যাচ খেলেছে। দেখো তারা জিতেছে কত, x+3, প্রত্যেকটা জেতার জন্য 2 পয়েন্ট করে যদি পায়, তাহলে x+3 জেতার জন্য কত পাবে, 2 × x+3, মাইনাস প্রত্যেকটা হারার জন্য 1 পয়েন্ট করে মাইনাস হয়, তাহলে এক্স নাম্বার অফ ম্যাচ হারার জন্য কত, এত মাইনাস হবে। আলটিমেটলি তাদের থাকছে কত, 23। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, x+6 = 23, অর্থাৎ x কত আসছে, x আসছে 17। এবার দেখো x = 17, তাহলে টোটাল ম্যাচ কত হবে, এখানে হেরেছে কত, হেরেছে 17টা, 17টা লস্ট, আর জিতেছে কত, 17 আর 3 20, 20টা উইন। তাহলে টোটাল নাম্বার অফ ম্যাচ কত হবে, টোটাল নাম্বার অফ ম্যাচ দে প্লেড, দ্যাট ইজ 37, টোটাল নাম্বার অফ ম্যাচ দে প্লেড, দ্যাট ইজ 37। চলে আসো পরবর্তী প্রশ্নে, বলছে নেক্সট কোয়েশ্চেন, ফ্রি বুকস ওয়ার ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি অ্যামং চিলড্রেন অফ এ ক্লাস, দ্য নাম্বার অফ বুকস ইচ চাইল্ড গট ওয়াজ 1/8 অফ দ্য নাম্বার অফ চিলড্রেন, অর্থাৎ প্রত্যেকটা চাইল্ড কটা করে বই পেয়েছে, যতগুলো স্টুডেন্ট রয়েছে তার 1/8, অর্থাৎ যদি নাম্বার অফ চিলড্রেনটাকে আমি এক্স ধরে নিই, অর্থাৎ নাম্বার অফ চিলড্রেনটাকে যদি আমরা এক্স ধরে নিই, তাহলে প্রত্যেকটা চাইল্ড কটা করে বুক পেয়েছে, x/8 নাম্বার অফ বুক পেয়েছে। তাহলে টোটাল কটা আমার বই লেগেছে, ইন্টু এক্স, কারণ এক্স নাম্বার অফ চাইল্ড ইজ দেয়ার, আর প্রত্যেকে পেয়েছে কত, না x/8 করে বই, অর্থাৎ এটা হচ্ছে চিলড্রেনের নাম্বার, এটা হচ্ছে বইয়ের নাম্বার। তাহলে টোটাল নাম্বার অফ বুকস কত আছে, টোটাল নাম্বার অফ বুকস কত হচ্ছে, না টোটাল নাম্বার অফ বুকস হচ্ছে x²/8, ঠিক আছে। দ্য নাম্বার অফ বুকস ইচ চাইল্ড গট ওয়াজ 1/8 অফ দ্য নাম্বার অফ চিলড্রেন, তাহলে টোটাল নাম্বার অফ বুক কত হচ্ছে, x × x/8 = x²/8। হ্যাড দ্য নাম্বার অফ চিলড্রেন বিন হাফ, যদি নাম্বার অফ চাইল্ডটা হাফ হয়ে যায়, অর্থাৎ এক্সের পরিবর্তে যদি x/2 হয়ে যায়, আর যদি ইচ চাইল্ড উড হ্যাভ গট 16 বুকস, সেক্ষেত্রে প্রত্যেকটা চাইল্ড কটা করে বই পায়, 16টা করে। দেখো যদি নাম্বার অফ চিলড্রেন x/2 হয়ে যায়, আর তোমার টোটাল নাম্বার অফ বইয়ের তো সংখ্যা চেঞ্জ হবে না, তো সেক্ষেত্রে প্রত্যেকটা চাইল্ড কটা করে বই পাবে, না x²/8 ডিভাইডেড বাই x/2, কারণ নাম্বার অফ চিলড্রেন এখন x/2, আর টোটাল নাম্বার অফ বই তো তোমার x²/8 রয়েছে, তাহলে প্রত্যেকটা চাইল্ড কত করে পাবে, প্রত্যেকটা চাইল্ড তোমার পাবে x²/8 ইন্টু x/2, অর্থাৎ এটাকে যদি আমরা সিম্পলিফিকেশান করি তাহলে কটা করে বই পাবে, না x/4, এটাকে ক্যান্সেল করলে 4, x/4। তাহলে প্রত্যেকটা চাইল্ড এখন পাচ্ছে কত, x/4 নাম্বার অফ বুকস। আর প্রশ্নানুসারে এই x/4 যেটা, এর ভ্যালু কত, 16, এখন প্রত্যেকটা চাইল্ড 16টা করে বই পাচ্ছে, অর্থাৎ x কত হচ্ছে 64। এবার বলছে হাউ মেনি বুকস ওয়ার ডিস্ট্রিবিউটেড ইন টোটাল, তাহলে এক্সের জায়গায় যদি আমরা 64 বসাই, অর্থাৎ 64² 8, তো সেক্ষেত্রে 64² অর্থাৎ 64 × 64/8, 8 8 64, আর 64 512, অর্থাৎ কতগুলো টোটাল বই ডিস্ট্রিবিউট করা হয়েছে, টোটাল 512টা বই ডিস্ট্রিবিউট করা হয়েছে। তো এটা ভালো কোশ্চেন। তো কোশ্চেনটি খুব একটা কঠিন নয়, একটু ল্যাঙ্গুয়েজটা তোমাকে বুঝতে হবে। টোটাল নাম্বার অফ চিলড্রেনকে তুমি এক্স ধরে নিলে, আর প্রত্যেকটা চিলড্রেন কত করে বই পায়, x/8, তাহলে মোট কটা বই ডিস্ট্রিবিউট হয়েছে, x²/8। এবার পরবর্তী ক্ষেত্রে নাম্বার অফ চিলড্রেন হাফ হয়ে গেছে, অর্থাৎ x/2, কিন্তু টোটাল নাম্বার অফ বই চেঞ্জ হয়নি, অর্থাৎ টোটাল নাম্বার অফ বই তোমার যেটা ছিল x²/8 সেটাই আছে। তাহলে এখন প্রত্যেকটা চিলড্রেন কটা করে বই পায়, x² ডিভাইডেড বাই x/2, সেটাকে সলভ করলে কত হচ্ছে, x/4, এবং এই x/4 এর ভ্যালু কত, 16, অর্থাৎ x কত, 64। তাহলে x 64, অর্থাৎ টোটাল কতগুলো বই ডিস্ট্রিবিউট হয়েছে, 64² 8, সেখান থেকে হচ্ছে 512। তো এটি ছিল আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। তো আজকে এত পর্যন্তই, আবার পরের লাইভ সেশনে আমরা কোয়েশ্চেন নাম্বার 51 থেকে স্টার্ট করব। তোমাদের যদি কোনো কমেন্ট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যদি তোমাদের কোনো ডাউটস থাকে, কোয়ারিজ থাকে, সেটাও তোমরা অবশ্যই জানাবে। আর এমিনেন্সের তরফ থেকে আগামী সপ্তাহ থেকে WBCS এর অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, এবং সেই সঙ্গে ম্যাথামেটিক্স, ইকোনমিক্স এর সেপারেট ব্যাচ শুরু হচ্ছে, এবং সেই সঙ্গে SSC, CGL, CHS এর জন্য নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হচ্ছে। তোমরা যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা প্রদত্ত ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। তো
তো আজকের জন্য এত পর্যন্তই। থ্যাংক ইউ টু অল অফ ইউ। গুড নাইট।